প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন মরণ ডাক। যে গল্পটা পড়ছিলাম তার নাম বিশ্বাসঘাতক। এখন পড়ছি বিশ্বাসঘাতকের শেষ অংশের দ্বিতীয় অংশ। জেসির সময় ঘনিয়ে এসেছে। মরার আগে বেশ কয়েকজনকে নিয়েই মরবে। তবু এই শেষ মুহূর্তে হিউকে একটা শেষ খোঁচা দেওয়ার লোভ সে সামলাতে পারল না। বলল, কি করে যাই বলো? আমি যে অ্যানকে ভালোবেসে ফেলেছি। কি? ঘুরে জেসির মুখোমুখি হতে গিয়ে কিছুটা সরল হিউ। এতে একটা বিশেষ সুবিধা পেয়ে গেল সে। এক লাফে বারান্দা থেকে নেমে চট করে ঘুরে সেলুনের আড়ালে চলে গেল ক্যাকটাস কিড। রে আর নেকড়ের চোখের সামনে এত বড় একটা ঝুঁকি নেয়ার সাহস সে পেত না। কিন্তু উত্তেজনার বশে ওদের গুলির পথ আংশিকভাবে বন্ধ করে ফেলেছে হিউ। একটা মেস্কিট ঝোপের আড়ালে এসে বাতাস ছিঁড়ে তীক্ষ্ণ একটা শীষ দিল জেসি। শীষের জবাবে একটা গুলি ঝোপের পাতা কেটে বেরিয়ে গেল, কিন্তু ওই শীষটাই ওদের ঠেকালো। ওটাকে লুকানো লোকজনের ডাকার সিগন্যাল মনে করে কামান নিল ওরা। ওটা সিগন্যালই ছিল, কিন্তু লুকানো সাহায্যের জন্য নয়। ওটা রাউডিকে ডাকার সিগন্যাল। রাউডি জানে ওর কি করতে হবে। ওই সিগন্যাল পেয়ে সে দাঁতে কামড়ে টেনে ফসকা গেরোর বাঁধন খুলে নাক দিয়ে ঠেলে করালের গেটের তক্তাটা নিচে ফেলে বেরিয়ে আসবে। এমন আরও অনেক কৌশল ওকে শিখিয়েছে জেসি। খুরের শব্দ শোনা গেল। কেউ চেঁচিয়ে বলে উঠল, করালটা খোলা, ওখানে কেউ আছে। আবার শীষ দিল জেসি। কে যেন শব্দ লক্ষ্য করে গুলি ছুড়ল। এবার আর চুপ করে থাকলো না সে। আলোর ঝিলিকের পাশে একটা কালো আকৃতি দেখতে পেয়ে গুলি করলো। একটা আর্তনাদ এবং পরক্ষণেই কারো পতনের শব্দ হলো। কিন্তু ততক্ষণে রাউডির পিঠে উঠে দ্রুত বেগে উপত্যকা ধরে ছুটে এগোলো কিড। হর্স থিপ ক্যানিয়নের যতটা দেখা যায় সেটুকু আগেই চিনে রেখেছে সে। বাকিটা শহরটিকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। ঊর্ধ্বশ্বাসে বেশ কিছু দূর যাওয়ার পর বাম দিকে ঘুরে টেইল ধরে উপরে উঠে এলো। তারপর পাহাড়ের ফাঁকে অন্ধকারে হারিয়ে গেল। আর ভয় নেই এখন। রাউডিকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছে ও। প্রয়োজনে রাউডি বিড়ালের মতোই নিঃশব্দে হাঁটতে পারে। দক্ষিণে একটা রিজ পার হয়ে সিকামোরের মাথায় উঠে নিচের দিকে নেমে ব্ল্যাক ক্যানিয়নের সমান্তরালভাবে যে টেইলটা দক্ষিণে গেছে সেটাই ধরল। তারপর একটা গ্রন্থি পেরিয়ে আবার আগুয়া ফ্রাইয়া হয়ে এসকাউ ক্রিক ধরে উজানে চলল। অন্ধকার এবং সবার চেয়ে ভালো ঘোড়া দুটোই এখন জেসির পক্ষে কাজ করছে। বিপদ এলে ভোর হওয়ার পরে আসবে। অ্যানের সঙ্গে আবার দেখা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে উঠছে। হর্স থিপ ক্যানিয়নে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বটে, কিন্তু ওখানে যাওয়ায় তার কাজ অনেক দূর এগিয়েছে। ভোরের আলো ভোরের আলো ক্রমশ চারদিক উজ্জ্বলতায় ভরে তুলল। সকালের তাজা বাতাসের পরশটা মুখের উপর অদ্ভুত একটা সুখের অনুভূতি জাগাচ্ছে। অতীতের XY রাঞ্চের দিনগুলো এখন কেবলই স্মৃতি। সবই পিছনে ফেলে এসেছে জেসি। হিউ আর সে একই সঙ্গে বড় হয়েছে ছেলেবেলায়। কিশোর বয়সের প্রিয় সাথীকে ছেড়ে গিয়ে ফিরে এসে যখন দেখা যায় সেই প্রিয়জনই বদলে অন্যরকম হয়ে গেছে, তখন মনটা সত্যিই ব্যথায় মোচড় দিয়ে ওঠে। খাড়া দুপুর। সূর্যটা মাথার উপর থেকে সরে সামান্য পশ্চিমে হেলেছে। একটা গভীর আড়তে ঢুকলো জেসি। চওড়া ছায়া বেছে নিয়ে ঘোড়ার পিঠ থেকে নামলো। জিন খুলে ঘোড়ার গা ভালো করে যত্নের সঙ্গে মলে দিয়ে ওকে ঘাস খাওয়ার জন্যে ছেড়ে দিল। নিজেও ঘুমিয়ে 1 ঘন্টা বিশ্রাম নিল।
তারপর খাওয়া সেরে আবার রওনা হলো। আর ওর লম্বা খাজে মোট 3 ঘন্টা কাটিয়েছে সে। মানুষের নজর এড়িয়ে চলার জন্য যতটা সম্ভব ছায়ায় আর নিচু জমি ধরে এগোচ্ছে। কোথাও কোনো মানুষ ওর চোখে পড়ল না। সে বুঝতে পারছে এখানে কিছুই ঘটবে না। ব্যাপারটার চূড়ান্ত মীমাংসা হবে টিন কাপ কিংবা টামলিং ট্রিতে। পরের দিন রাতে চাঁদের আলোয় টেইল ধরে এগিয়ে টিন কাপ রাঞ্চে পৌঁছলো জেসি। নিচে টিন কাপ রাঞ্চ হাউসটা দেখা যাচ্ছে। দূর থেকে কিছুক্ষণ ওটার উপর নজর রাখলো। মৃত্যুর মতোই স্তব্ধ দেখাচ্ছে পাথরের কেবিনটাকে। ওখানে কেউ নেই, কেউ নেই। এখানেই শর্টি ওর সঙ্গে দেখা করবে বলে কথা দিয়েছিল। পাইন গাছের ভিতর একটা অপেক্ষাকৃত অন্ধকার জায়গা দেখতে পেয়ে ঘুরে ওই দিকেই রওনা হলো সে। রাউডির গলা চাপড়ে আদর করে ওকে শব্দ করে ডেকে উঠতে মানা করলো। সামনে এগিয়ে ছোট ঝর্ণাটার পাশে পাতা একটা বিছানা ওর নজরে পড়ল। কিন্তু বিছানাটা খালি। হালকা পায়ের শব্দে ওদিকে ফিরল। শর্টটি হাসতে হাসতে জেসির দিকে এগিয়ে এলো। ওখানে বিছানা পেতে ঝোপের ভিতর আশ্রয় নিয়েছি, ব্যাখ্যা দিল সে। ভাবলাম এটাই নিরাপদ। ওরা হয়তো আমাকে সন্দেহ করতে শুরু করেছে। দুটো টেলিগ্রামের কাগজ বের করে জেসির দিকে এগিয়ে দিল। চাঁদের স্নিগ্ধ আলোয় লেখাগুলো দেখা যাচ্ছে, কিন্তু পড়া যাচ্ছে না। হ্যার দিয়ে আড়াল করে ম্যাচের কাঠি জেলে পড়ল। বরখাস্ত মেক্সিকান কাজের লোক ডন হোয়াইটকে হত্যার কথা স্বীকার করেছে। জেসির বিরুদ্ধে এখানে কোনো অভিযোগ নেই, আশ্বস্ত হলো জেসি। তাহলে হিউ খুন করেনি? লোভী হলেও অতটা নিচে নামেনি সে। দ্বিতীয় টেলিগ্রামটা খুলল জেসি। উইলে ডন হোয়াইট এক্স ওয়াই রাঞ্চ জেসির নামে লিখে দিয়ে গেছে, কারণ জেসি তাকে রাঞ্চ গড়ে তোলার কাজে সবসময় সঙ্গে থেকে সাহায্য করেছে। কিন্তু সে যদি আর না ফেরে, তবে হিউ ফ্যালন হবে রাঞ্চের মালিক। জেসি তাহলে ফেরারি নয়, বরং 1,00,000 একর জমি আর অসংখ্য গরু ঘোড়াসহ একটা বড় রাঞ্চের মালিক। এখন আর হিউয়ের উপর তেমন রাগ হচ্ছে না। জেসির মৃত্যুর গুজব শুনে বিশ্বাস করে রাঞ্চের মালিক হয়ে বসেছিল সে। তাই ওকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। মিথ্যে ভয় দেখিয়ে ওকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। হয়তো ওকে খুন করে পথের কাটা দূর করার মতলবটা কলিন বা স্কিনারের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু এই চুরির ব্যবসাটা কিছুতেই সমর্থন করা যায় না। তার স্বাদের রাঞ্চটা ওই কাজে ব্যবহৃত হচ্ছে জানলে আঙ্কেল ডনের লাশটা কবরের ভিতর ছটফট করবে, শান্তি পাবে না। আমরা ট্যামলিং টির দিকে রওনা হব এখন, বলল জেসি। এই মেসেজগুলোতে কি লেখা আছে তুমি জানো? টেলিগ্রাফ অফিসে বসে জবাব আসার সময়েই পড়েছি, বলল কারভার। স্কিনার যে তোমাকে এখানে অ্যাম্বুশ করে খুন করতে চেয়েছিল সেটার প্রমাণ আমরা পেয়েছি। চোরাই মাল সহ ধরা পড়ে পালাবার সময়ে গুলি খেয়েছিল। মরার আগে সব স্বীকার করেছে ও। হিউ তোমাকে এখানে আটকে রাখার নির্দেশ দিয়েছিল, কিন্তু ঝামেলা রাখতে চায়নি ও। 6. কঠিন পরিস্থিতি। স্কিনার যদি সব স্বীকার করে থাকে, তবে খবরটা এতক্ষণে হিউ এর কাছে পৌঁছে গেছে। রে আর নেকড়ে লোগানো জেনেছে। ওরা বুঝবে খেলা শেষ হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই পথি বেরোবে ওদের খোঁজে। সুতরাং হিউ সোজা ট্যামলিং টিতে যাবে। চলো রওনা হই, উত্তেজিত স্বরে বলল জেসি। অ্যানের সঙ্গে দেখা করার জন্য সোজা ট্যামলিং টিতে যাবে হিউ। আমাকে না মারা পর্যন্ত ওদের শান্তি নেই। হর্স থিপ ক্যানিয়নে ওদের যা বলেছি তাতে ওরা জানে আমাকে কোথায় পাওয়া যাবে। চলো।
সঠিক কারভারকে ঘোড়ায় চেন জেন চাপিয়ে তৈরি হওয়ারও সময় দিল না জেসি। রাউডির পিঠে উঠে একাই রওনা হয়ে গেল। প্রতিটা মুহূর্ত এখন মূল্যবান। ওর মন বলছে সময় নেই। রেকর্ড সৃষ্টি করা বেগে ঘোড়া ছুটিয়েছে জেসি। কাছাকাছি পৌঁছে টেইল ছেড়ে ঘুরে একটা ছোট টিলার মাথায় উঠে দেখলো নিচে রান্স হাউসের ছাদে চাঁদের আলো পড়েছে। রাত প্রায় শেষ হয়ে এসেছে, তবু বাড়ির সবগুলো কামরায় বাতি জ্বলছে দেখা যাচ্ছে। নিঃশব্দে আস্তবলের পেছন দিকে রাউডিকে লুকিয়ে রেখে বাড়ির দিকে এগোলো সে। প্রায় সকাল হয়ে এসেছে। পূবের আকাশ কিছুটা ফিকে হয়েছে। বাড়ির অন্য পাশে বেশ কয়েকজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। চুপিসারে দেয়ালের সঙ্গে সেটে একটা জানালার কাছে পৌঁছে ভিতরে উকি দিল জেসি। অলিভার টেবার রয়েছে ভিতরে। রাগে গাঢ় রং নিয়েছে ওর চেহারা। ওর পাশেই অ্যান। মেয়েটার চেহারা ফ্যাকাশে আর চোখ দুটো বিস্ফারিত। ও এখানে নেই বলছিল অ্যান। সেদিন গোলাগুলির পর সেই যে গেছে আর ফেরেনি। তোমার লোকজন নিয়ে এখন বিদায় হও। সে আসবে এখানে, বলে উঠল রে। ও তোমার রূপে মজেছে। হিউকে বলেছে সে তোমাকে ভালোবাসে। হিউয়ের দিকে তাকালো মেয়েটা। ও বলেছে ওই কথা? চিবুক উঁচু করল সে। ঠিক আছে, আমার জবাব শুনে নাও। আমিও ওকে ভালোবাসি। আনন্দে জেসির হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। জানালার ধারটা আঁকড়ে ধরল সে। হিউ মুখ খুলল এবার। তাই আমাকে উপেক্ষা করে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারলে? ওর দিকে ফিরল অ্যান। আমি দুঃখিত গিল। আমিই তোমাকে বলতাম। আসলে তোমাকে আমি পছন্দ করি, কিন্তু ভালো কখনো বাসিনি। এটা তুমিও জানো। তোমার কথায় আমি রাজি হয়েছিলাম, কিন্তু ঠিক নিশ্চিত হতে পারিনি। কারণ যাদের সঙ্গে তোমার ওঠা বসা তাদের আমার পছন্দ হয় না। কথাটা শুনে কর্কশভাবে হেসে উঠল কলিন রে। ভেবেছিলাম তুমি হয়তো বদলাবে, কিন্তু তা হলো না। তারপর ও এলো। তখন থেকেই বুঝেছি আর কাউকে আমি ভালোবাসতে পারবো না। বাহ, চমৎকার। প্রথমে সে আমার রান ছিনিয়ে নিল, তারপর আমার প্রেমিকাকেও। আমার মনে হয় তুমিই ওকে ঠকাবার চেষ্টা করেছিলে, জবাব দিল অ্যান। এবং ওকে ফোন করার চেষ্টাও। না, আমি করিনি। আমার নির্দেশ ছাড়াই স্কিনার নিজে থেকেই ওই প্ল্যান করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে ও মরলেই ভালো ছিল। বস, বাধা দিল রে। চলো বাইরে বেরিয়ে তৈরি হয়ে অপেক্ষা করি। ও শিগগিরই এসে পৌঁছবে। কাজটা অসম্পূর্ণ রেখে লাভ নেই। গিল সাবধান করলো অ্যান। তুমি যদি এই মুহূর্তে তোমার লোকজন নিয়ে এই রান সেরে না যাও, তবে সারা জীবন তোমাকে আমি ঘৃণা করব। ওহ, তাতে ওর বুকটা ব্যথায় একেবারে ভেঙে যাবে। টিটকারি দিল রে। চুপ করো, ধমকে উঠল হিউ। এখানে যা বলার আমি বলবো। রাগে রের চোখ দুটো সরু হয়ে এলো। তুমিই বলো তাহলে, খেকিয়ে উঠল সে। মেয়ে মানুষকে এর সঙ্গে জড়িয়েই তুমি সব পণ্ড করেছ। ঠিক আছে, তোমার ওই সোনার পুতুল মেয়েটার কথা শুনে তোমার লোকজন নিয়ে তুমি চলে যাও। জেসি হোয়াইট এলে আমি নিজেই ওর ব্যবস্থা করব। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, তীক্ষ্ণ স্বরে আদেশ দিল হিউ। মিস টেবারের সম্পর্কে কোনো কটু মন্তব্য আমি শুনতে চাই না। কটমট করে হিউয়ের দিকে চেয়ে আসে রে। ওর চোখ দুটো বিদ্বেষে কুৎসিত হয়ে উঠেছে। বেশি বেরো না গিল। আমরা এতদিন তোমার কথা মতো চলেছি, কারণ তুমি সুন্দর প্ল্যান জুগিয়েছ। আমরাও কিছু টাকা কামিয়েছি। এই ব্যবসাটাও ভালোই এগোচ্ছিল, কিন্তু এই মেয়ের পাল্লায় পড়ে সব নষ্ট হতে চলেছে। ভেবো না তোমাকে বাদ দিয়ে আমাদের চলবে না। আমরা চাইলে যে কোনো মুহূর্তে সেটা করতে পারি। তুমি কি আমার সঙ্গে লাগতে চাইছো? চ্যালেঞ্জ করছো আমাকে? জানতে চাইল হিউ। জানালার ধার থেকে সরে যাওয়ার সময় হয়েছে বুঝে নিঃশব্দে দ্রুত এগিয়ে পিছনের দরজা দিয়ে কেবিনের
রান্নাঘরে ঢুকলো জেসি। মোকাবেলা, বলল রে। না, আমার মনে হয় তোমার আর আমার মধ্যে কোনো মোকাবেলা হবে না। জেসিকে শেষ করতে হলে আমাদের বাইরে যাওয়াই ভালো। এটা আমরা পরেও মীমাংসা করতে পারবো, কিন্তু তোমাকে আগেই বলে রাখছি, ওই সুরে আর কখনো আমাকে আদেশ দিতে এসো না। বরফের মতো শীতল শোনালো হিউয়ের স্বর। ঠিক আছে রে, বাইরে চলো। ঠিক আছে রে, বাইরে চলো। ওই স্বর জেসি ভালো করেই চেনে, আগেও শুনেছে। এবং ব্যাপারটা কলিন চাক বা না চাক, একটা পরিণতির দিকে এগোচ্ছে, এটা বেশ বুঝতে পারছে সে। যদিও হিউ অনেক কঠিন টেইল পাড়ি দিয়ে এত দূর এসেছে, তবু জেসির সন্দেহ হচ্ছে রে বা নেকড়ে লোগানের মোকাবেলা করার মতো অভিজ্ঞতা বা যোগ্যতা হিউয়ের নেই। রে আর লোগান বেরিয়ে গেল। হিউ ওদের অনুসরণ করলো। লম্বা পা ফেলে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো জেসি। সাড়া পেয়ে ফিরে তাকালো অলিভার। স্থির দাঁড়িয়ে অবাক চোখে জেসিকে দেখছে অ্যান। জেসি, তোমাকে কেউ এখানে দেখে ফেললে সর্বনাশ হবে, চলে যাও, বলে ওকে জড়িয়ে ধরল অ্যান। ওর কাঁধের উপর দিয়ে অলিভারের দিকে চেয়ে জেসি বলল, টেবার, তুমি ওকে সামলে রাখো, আর একটা শটগান আর যত গুলি আছে সব বের করে তৈরি থাকো। দরকার হলে ওটা দিয়ে ওদের ঠেকিও। আমি বাইরে যাচ্ছি। সেটা নেহাত বোকামি হবে জেসি, উদ্বিগ্ন স্বরে বলল সে। ওখানে একা কিছুই করতে পারবে না তুমি। না, হিউয়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। ও বুঝতে পারছে না রে ওকে মারার একটা সুতো খুঁজছে। ওর থেকে প্ল্যানটা জেনে নেয়ার পর কলিন আর লোগানের আর এখন ওকে দরকার নেই। ওকে মেরে ফেলবে ওরা। তোমাকে যে খুন করতে চায় তারই পক্ষে লড়বে তুমি? অলিভারের কণ্ঠে অবিশ্বাস। জেসি বুঝছে এটা পাগলামেই হচ্ছে। কাঁধ উচালো সে। ও আমার ভাই, আমরা একসঙ্গে বড় হয়েছি। ওকে আমি মরতে দিতে পারি না। দরজা থেকে সাবধানে বাইরের উঠানটার পরিস্থিতি এক ঝলক দেখে বুঝে নিল জেসি। ঠিকই আঁচ করেছিল সে। ওদের তিনজনের সবারই দূরত্ব পরস্পরের থেকে 15 ফুট। রে আর লোগান দুজন দুপাশে সরে গিয়ে হিউয়ের দিকে ফিরে ঘুরে দাঁড়িয়েছে। রেই প্রথম মুখ খুলল। হিউ, আমাদের উপর চড়াও হয়ে তুমি যেভাবে মাতব্বরি করছো সেটা আমাদের অসহ্য হয়ে উঠেছে। আমরা তোমার কেনা গোলাম নই। তাছাড়া টাকা সমানভাবে ভাগ করে তুমি বেশি নাও, এটাও ঠিক না। ভাগ না করে তুমি বেশি নাও, এটাও ঠিক না। তাই তোমাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বারান্দায় বেরিয়ে অন্ধকারে অপেক্ষা করছে জেসি। সে দেখতে চায় মায়ের বংশের কতখানি খাঁটি রক্ত হিউয়ের দেহে বইছে। এই প্রথম দুজন ভয়ানক লোক ওকে সামনাসামনি চ্যালেঞ্জ করেছে। ওর জবাবটা শোনার ইচ্ছাতেই পিছিয়ে আছে জেসি। প্রায় আধ মিনিট সে কোনো কথা বলল না, কিন্তু দ্রুত অনেক চিন্তা ওর মাথায় ওই সময়ে খেলে গেছে সন্দেহ নেই। জবাবটা শুনে জেসির মন আনন্দে নেচে উঠল। ও তাকে ঠকাতে চেয়েছিল, এটা সত্যি। সে ভুল ও অসৎ পথে চলেছে, এটাও ঠিক। কিন্তু সে ওরই ভাই। নিশ্চয় কলিন, বলল হিউ। তাহলে চূড়ান্ত একটা মোকাবেলায় তুমি চাচ্ছ। আর তুমি লোগান, তোমার মধ্যে নেকড়ে চেয়ে কয়টির স্বভাবই বেশি প্রকট। ছেলেবেলায় জেসির সঙ্গে একটা জলদস্যুর গল্প পড়েছিলাম। তাতে ঠিক এই ধরনের একটা পরিস্থিতির উল্লেখ ছিল। এক পা এগিয়ে একজনের থেকে চোখ সরিয়ে অন্যজনকে দেখল হিউ। দুজন দুপাশে সরে দাঁড়িয়েছ, তাই না? যাক, তোমাদের একজনকে অন্তত আমার সঙ্গে নরকে নিয়ে যাব আমি। সবার হাত পিস্তলের বাটের কাছে আঙুল ছড়ানো অবস্থায় তৈরি। এই সময়ে বারান্দার কিনারে এসে দাঁড়ালো জেসি। তুমি কোনটাকে চাও হিউ? আমি অন্যটাকে সামলাবো। আমি তোমার পক্ষে আছি। প্রথমে রে, পরে লোগান চোখ তুলে জেসির দিকে তাকালো। ওদের দুজনই পরিস্থিতির এই পরিবর্তনে অস্বস্তি বোধ করছে। এক চুলও নড়ল না হিউ। কয়টি লোগানকে নাও তুমি, বলল সে। রে আমার, ওকে আমি নিজের হাতে শায়েস্তা করতে চাই। ওদের দুজনই পাজি লোক।
শান্ত স্বরে বলল জেসি। তারপর লোগানের উদ্দেশ্যে বলল, হর্সটিপ ক্যানিয়নে অনেক বড়াই করেছিলে, কিন্তু কথায় বলে আপনা ঘাড় মে বিল্লি ভি শের হতা হয়। এখন বাইরে দেখি তোমার মুরত কতটা। তৈরি হও লোগান। বলে লাফিয়ে নিচে নামলো জেসি। পা দুটো মাটি ছোঁয়ার আগেই পিস্তল দুটো উঠে এসেছে ওর হাতে। জেসিকেও মনে মনে স্বীকার করতে হলো দ্রুত করতে পারে লোকটা। একটু সামনে ঝুঁকে ওত পেতে দাঁড়িয়ে গুলি করল সে। ঠোঁট সরে দাঁতগুলো নেকড়ের বেরিয়ে পড়েছে। এই কারণেই ওর নাম নেকড়ে লোগান। নেকড়ের পিস্তলের মুখে আঙুল আগুন দেখার আগেই ডান হাতের পিস্তলটার ট্রিগার টিপে দিয়েছে জেসি। নেকড়ের দিকে আরও এক পা এগিয়ে আবার গুলি করল সে। প্রথম গুলিটা পকেটের উপর লেগেছিল। গুলির ধাক্কায় ওর দেহটা পায়ের আঙুলের মাথায় উঠল। দ্বিতীয় গুলিটা লাগলো আগেরটার 2 ইঞ্চি বামে। নেকড়েও দুবার গুলি করল, কিন্তু লক্ষ্যহীন গুলি। জেসির তৃতীয় গুলিতে হিউ যে এখনো বেঁচে আছে। তৃতীয় গুলিতে মুখ থুবড়ে পড়ে দু হাতে মাটি খামচাতে শুরু করলো সে। এবার চট করে গোড়ালির উপর ঘুরে দেখলো হিউ উপর হয়ে মাটিতে পড়ে ওঠার চেষ্টা করছে। ওকে আবার গুলি করার জন্যে আহত রে অকথ্য ভাষায় গালি দিতে দিতে পিস্তল তোলার চেষ্টা করছে। পিস্তল ফেলে দাও রে, চিৎকার করলো জেসি, নইলে গুলি খাবে। জেসির দিকে মুখ ফেরালো কলিন। মারাত্মকভাবে আহত ওর চেহারাটা চোট খাওয়া বাঘের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। পিস্তল তুলল সে। একটা ধাক্কা অনুভব করলো জেসি। তারপরেই গুলির শব্দ শুনল। ভারসাম্য ফিরে পেয়ে পাল্টা গুলি করল ক্যাকটাস কিড। গুলি খেয়ে এক পাক ঘুরে হাঁটু গেড়ে বসে পড়ল রে, কিন্তু মরল না। পরক্ষণে আবার লাফিয়ে উঠে দাঁড়ালো। ওর শার্টটা রক্তে লাল হয়ে উঠেছে। জেসিকে লক্ষ্য করে দুটো পিস্তল থেকেই গুলি ছুটল। জেসিও পিস্তল তুলে প্রথমটা ডান হাত আর পরের দুটো বাম হাতে গুলি ছুঁড়ে ওর বুকটা ঝাঁঝরা করে দিল। একটাও মিস হলো না। বুনো জন্তুর মতো ভেংসি কেটে গুলির ধাক্কায় দুপা পিছিয়ে গেল কলিন, কিন্তু তবু পড়ল না। নিজের পায়ে খাড়া থেকেই দাঁড়িয়ে টলছে আর সামনে গালাগালি করছে। জেসির দিকে তাকিয়ে আছে সে। তারপর একবার কেশে ডান দিকে ঢলে পড়ল। পিছন ফিরে তাকিয়ে দেখল লোগান আর নড়ছে না, মারা গেছে। ঘোড়াগুলোর কাছে দাঁড়ানো লোকগুলোর দিকে চেয়ে জেসি বলল, এখানকার খেলা শেষ, পিস্তল ফেলে দাও তোমরা। আদেশ দিল বটে, কিন্তু বুঝছে ওরা নিশ্চয় তাকে পাগল ভাবছে। দুটো গুলি খেয়েছে জেসি, ওর পিস্তল দুটোও প্রায় খালি। এই অবস্থায় 10 জন শক্ত পিস্তলবাজকে হুমকি দেয়া ওর সাজে না। ওর যা বলেছে তাই করো। ও যা বলেছে তাই করো। শোরটি কারভারের গলার স্বর শোনা গেল গুদামের আড়াল থেকে। আমরা তোমাদের কাবার করে আছি, সাবধানে বেল খুলে মাটিতে ফেলে দাও। আমার হাতে শটগান, গুলিও অনেক রয়েছে। বাড়ির জানালা থেকে অলিভারের কণ্ঠস্বর শোনা গেল। ইতস্তত করছে ওরা। যদিও জেসির পিস্তলে বেশি গুলি নেই, ওরা নিজের চোখেই দেখেছে ওর শুটিং, কোনো মিস নেই। বাড়ির জানালায় দোলনা, শটগানের নল আর উল্টো পাশের গুদামের পাশে স্পন্সার 56 রাইফেলটাও দেখতে পেয়েছে ওরা। গোলাগুলি শুরু করলে হয়তো 10 জনের মধ্যে 2-3 জন পালাতে পারবে, কিন্তু কোন 2-3 জন? জেসির কোনো ক্ষতি করলে আমিও চুপ করে থাকবো না। বাড়ির আর একটা জানালা থেকে অ্যানের গলা শোনা গেল। জেসি ফিরে দেখলো ওর হাতে একটা উইনচেস্টার রাইফেল দেখা যাচ্ছে। সেই কালো গোপওয়ালা লোকটাই নেতৃত্ব দিল। জাহান নামে যাক সব, বলে বেল্ট খুলে ছেড়ে দিল সে। দেখা দেখি দলের বাকি সবাইও তাই করল। এই সময়ে 6 জন আরোহীর একটা পসি এসে হাজির হলো উঠোনে। ওদের দুজনের বুকে ব্যাজ রয়েছে। ঘুরে হিউয়ের দিকে এগোলো জেসি। রাইফেল আর শটগান হাতে অ্যান আলোর আর অলিভার বেরিয়ে এলো বাইরে। একটা হাঁটুর উপর বসে সাবধানে হিউকে চিত হয়ে শোয়ালো জেসি।
কলিন রে এত কাছে থেকে একটা গুলিও মিস করেনি। হিউ যে এখনো বেঁচে আছে সেটাই আশ্চর্যের বিষয়। থ্যাঙ্কস কিড, ফিসফিস করে বলল সে। সময় মতোই পৌঁছেছিলে তুমি। তুমি আর অ্যান। আমি খুশি, সত্যি খুশি। তিনবার ফুঁপিয়ে শ্বাস নিল হিউ। তারপর আবার বলল, আঙ্কেল, তোমাকে রান্স জানতো আমি। জানতো আমি খারাপ সঙ্গ বোকামি করেছি। দরাদরি করে ওকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে হিউ। জেসি নিজেও দুটো গুলি খেয়েছে। একটা মাংস ছিঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু অন্যটা ভিতরেই রয়ে গেছে। পসির সঙ্গে একজন হাফ ডাক্তার ছিল। জেসিকে আধ বোতল হুইস্কি খাইয়ে বাকিটা দিয়ে ক্ষত পরিষ্কার করলো সে। তারপর একটা ধারালো ছুরি আগুনে পুড়িয়ে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বুলেটটা বের করলো। একটা বুলেট দাঁতে কামড়ে ধরে সব ব্যথা সহ্য করলো জেসি। পাশের ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে হিউ। নিজের ওই অবস্থার মাঝেও অ্যানকে জেসি দুবার পাঠিয়েছে হিউ কেমন আছে দেখার জন্যে। ওর জ্ঞান ফেরার খবর পেয়ে ডাক্তারের বারণ উপেক্ষা করে বিছানা ছেড়ে পাশের ঘরে গেল জেসি। চোখ মেলে জেসির দিকে তাকালো হিউ। তোমার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই হিউ, বলল সে। সব শোধ হয়ে গেছে। আঙ্কেল ডনকে আমার হয়ে হ্যালো বলো। তোমার মনে হয় তার সঙ্গে আমার দেখা হবে? আমি যে খারাপ পথে চলেছি। ওর গলার স্বরটা ফ্যাসফেসে আর নিচু শোনালো। নিশ্চয় দেখা হবে, জবাব দিল জেসি। যে কেউ দু একবার ভুল করতে পারে, কিন্তু উপরের ইন্সপেক্টর তোমার ব্র্যান্ড ঠিকই চিনবে। থ্যাঙ্কস কিড, আশ্বস্ত হয়ে বলল সে। তুমি সত্যি বড় হয়েছ। বিছানার পাশে বসে ওর হাতটা নিজের হাতে তুলে নিল জেসি। হিউয়ের চোখ দুটো বুজে এলো। হাতে একটু চাপ অনুভব করলো জেসি। পরক্ষণেই চাপটা আলগা হলো। তোমার হাতে ওর ভার ছেড়ে দিলাম, ঈশ্বর, তুমি ওকে দেখো, বলল জেসি। জেসির মনে হলো হিউয়ের ঠোঁটের কোণায় যেন একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সমাপ্ত।